সঞ্চয়পত্রে মুনাফা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। মেয়াদের শেষ ভাগে অপ্রিয় সিদ্ধান্ত এড়ানোর কৌশল সুদ হার বৈষম্যমূলক। আমরা চাই যে ব্যাংকে টাকা রাখুক লোকজন, কনফিডেন্স ভালো ব্যাংকে, তো ব্যাংক তো এটা রোটেট করবে। আর আমি যদি সেটা কিনি সঞ্চয়পত্রে, এই টাকাটা তো আলটিমেটলি সরকারের। ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তিতে দেশে গঠিত হচ্ছে বাণিজ্যিক আদালত। 90 দিনের মধ্যে শেষ হবে বিচার। বিনিয়োগকারীদের আস্থা অর্জনই মূল লক্ষ্য। মানিকগঞ্জে এলপিজির দোকানে ভোক্তা অধিকারের অভিযান, বাড়তি দাম নেয় কয়েকজন দোকানিকে জরিমানা। শুভেচ্ছা, আমন্ত্রণ বিজনেস টুডের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। আগের জায়গায় ফিরে আসছে সঞ্চয়পত্রের সুদ হার। সাধারণ মানুষের কথা চিন্তা করে মুনাফায় লাগাম টানেনি অর্থ মন্ত্রণালয়। মেয়াদের শেষ সময়ে এসে অজনপ্রিয় এমন সিদ্ধান্ত নেবার ঝুঁকি নেয়নি সরকার। যমুনা টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা জানান, সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির অংশ হিসেবেই সুদ হার কর্তন থেকে এই পিছুটান। গেল মঙ্গলবার সঞ্চয়পত্রের সুদ হার 1% বেশি কমিয়ে প্রজ্ঞাপন দেয় অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। মুনাফার হার অন্য সব মাধ্যম থেকে বেশি, তাই সঞ্চয়পত্রেই দেশের বড় সংখ্যক মানুষের তৈরি হয়েছে নির্ভরতা। ব্যাংক, পুঁজিবাজার, বন্ড, এনজিও সহ নানা উৎসের চেয়ে বিনিয়োগের নিরাপদ মাধ্যম সঞ্চয়পত্র। এ কারণে নানা শ্রেণী পেশার মানুষের সঞ্চয়পত্রেই আগ্রহ। তবে 2 দফায় সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। সবশেষ 30 ডিসেম্বর সুদ হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। এমন সিদ্ধান্তে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয় অসন্তোষ। শেষ পর্যন্ত মুনাফা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আমি কমিয়েছিলাম যে আর্থিক বিবেচনা করে, যে ট্রেজারি বিল, মানে আর্থিক শৃঙ্খলাটাকে আমি বলছি যে এটা কমানো ভালো, কারণ একটাতে কেন বেশি দিতে যাবো। কারণ আবার যখন ওই দিকটা চিন্তা করলাম যে এটা সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল প্রোটেকশন, তখন বাংলাদেশ একটা আলাদা পিকুলিয়ারিটি, যেটা অন্যখানে কিন্তু ডিপেন্ড করে। অতএব সেটা করে আমি আজকেই ডিসিশন দিয়েছি যে ওটাকে আমি অ্যাজ ইট ইজ রাখবো। প্রজ্ঞাপন অনুযায়ী সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফার হার করা হয় 10.59 ভাগ, আর সর্বনিম্ন মুনাফার হার হতো 8.74 ভাগ। অর্থাৎ এই সিদ্ধান্ত কার্যকর থাকলে 1 লাখ টাকা বিনিয়োগে মুনাফা কমতো 110 টাকা। অর্থ উপদেষ্টা জানান, সঞ্চয়পত্রের তুলনায় সব মাধ্যমেই সুদ হার কম, এটি বৈষম্য তৈরি করে। আমাদের বন্ড রেট, ট্রেজারি বন্ড রেট কমে গেছে, সুদের হার, এবং অন্য অন্য ব্যাংকের সুদের হার কমে গেছে। কারণ হঠাৎ করে আমরা যদি 11-12 করি, যেটা সঞ্চয়পত্র কেনে লোকজন, অতএব এটা একটা ডিস্টর্টেড ইস্যু হয়ে যায়। তখন সব টাকা ব্যাংকে না গিয়ে ওদিকে চলে যাবে। আমরা চাই যে ব্যাংকে টাকা রাখুক লোকজন, কনফিডেন্স ভালো ব্যাংকে, তো ব্যাংক তো এটা রোটেট করবে। আর আমি যদি সেটা কিনি সঞ্চয়পত্রে, এই টাকাটা তো আলটিমেটলি সরকারের জন্য। অতএব এখন অনেক রকম চিন্তা ভাবনা করে আমি আবার রিসেন্টলি রিভিউ করে দেখছি। 2025 সালের জুলাই মাসে সঞ্চয়পত্রের সুদ হার 1 দফা কমিয়ে নির্ধারণ করে সরকার। সার্কুলার যাবে, আজকে চলে যাবে সঞ্চয়পত্র। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। বিচারিক দীর্ঘসূত্রতা কাটিয়ে দ্রুততম সময়ে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে গঠন করা হচ্ছে বাণিজ্যিক আদালত। বিশেষায়িত আদালতে মাত্র 90 দিনের মধ্যে শেষ করতে হবে বিচার প্রক্রিয়া। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় বড় বাধা ছিল বাণিজ্যিক মামলার দীর্ঘসূত্রতা। এতদিন দেশে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য আলাদা কোনো ব্যবস্থা ছিল না। ফলে ছোট ব্যবসায়িক বিরোধ মেটাতেও বছরের পর বছর আদালত পাড়ায় ঘুরতে হতো ব্যবসায়ীদের। এতে একদিকে যেমন সময় নষ্ট হতো, অন্যদিকে ব্যবসার মূলধন আটকে যেত। এবার সেই জট খুলতে এবং ইজ অফ ডুইং বিজনেস সূচকে আমূল পরিবর্তন আনতে জারি হলো বাণিজ্যিক আদালত অধ্যাদেশ 2026।
এই আদালতে মামলার নিষ্পত্তি হবে দ্রুত, নির্দিষ্ট সময়সীমার মধ্যে শুনানি শেষ করার বাধ্যবাধকতা থাকায় বিনিয়োগকারীদের সময় বাঁচবে। উদ্যোক্তাদের মাঝেও তৈরি হবে বিনিয়োগের আস্থা। জেলা পর্যায়ে বাণিজ্যিক আদালতের সংখ্যা আরও বাড়ানো গেলে তৃণমূলের উদ্যোক্তারাও সুফল পাবেন, এমনটাই ভাবছেন সংশ্লিষ্টরা। প্রবলেমগুলি হইতো, এগুলি রিজলভের কোনো জায়গা ছিল না। দে ডোন্ট নো ওয়্যার টু গো, কোথায় যাব, কার কাছে যাব, কোনো প্লেস ছিল না। এখন ধরেন কোর্টটা হতে এখন ওখানে যেতে পারতেছে, এবং আমরা আশা করি ওইটা কোর্টের মাধ্যমে সমাধান হলে ব্যবসায়ীরা সেটা সুফল পাবে। সহযোগীকরণ করে দেন ব্যবসায়ীরা, কিন্তু যারা এখানে কয়জন আছে, গুটি কয়েক নাইলে অসাধু ব্যবসায়ী আছে, শতকরা আমি বলবো 95% মানুষ চায় তার ব্যবসাকে পরিধিকে বেড়ে গভর্নমেন্টের সাথে সহ অবস্থানে যেমনকি ব্যবসাটাকে পরিধিকে বাড়াইতে পারে। সংক্ষুব্ধ পক্ষের জন্য হাইকোর্টে থাকছে বিশেষ বাণিজ্যিক আপিল বেঞ্চ। পুরো প্রক্রিয়াকে আধুনিক করতে যুক্ত হয়েছে ই-ফাইলিং ও ভার্চুয়াল শুনানি। এমনকি মামলা দায়েরের আগেই বিরোধ মেটানোর জন্য রাখা হয়েছে বাধ্যতামূলক প্রি-সুইট মেডিটেশন। বাণিজ্যিক আদালত যেটা সৃষ্টি হবে সেটা একটা উপায় বের করে দিতে পারে যে আমাদের দেশের বাণিজ্যিক বিরোধগুলো তাড়াতাড়ি শেষ হওয়ার ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে বিদেশি যে ইনভেস্টর আছে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে এটা পজিটিভ একটা ইম্প্যাক্ট রাখবে বলে আমি আশা করি। কিভাবে বিচার কার্য হবে এবং শুনানির দিনের পরে 90 দিনের ভিতরেই মীমাংসা করতে হবে। আর প্রত্যেকটা ইন্টেরিয়াম অর্ডারের এগেনস্টে আপনার উচ্চ আদালতে যাওয়া যাবে না, এই একটা ক্লজ দিয়েছে, ভালো করেছে। কারণ আমাদের দেশে মামলার দীর্ঘসূত্রিতা আসলে এটি একটা হতাশার জায়গা। প্রতি মাসে বাণিজ্যিক মোকদ্দমা, আপিল ও রিভিশন মামলার সর্বশেষ হালনাগাদ পরিসংখ্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের মাসিক ভ্যাটের যে বিবরণী কাগজে দিয়ে আসছিল সেসব রিটার্ন অনলাইনে দেওয়ার সুযোগ মিলছে। এতদিন এই কাজটি করতেন ভ্যাটের কর্মীরা, এবং তারা যথাসময়ে অনলাইনে সংযুক্ত করতে না পারলে এর মাসুল গুনতে হতো ব্যবসা প্রতিষ্ঠানকেই। এখন পুরনো রিটার্ন নিজেরাই অনলাইনে সংযুক্ত করতে পারবে ব্যবসা প্রতিষ্ঠান। আগের সব বিবরণী এন্ট্রির পর অনলাইনে মাসিক রিটার্ন দেয়া সহজ হবে। হার্ড কপি আকারে দাখিল করা সকল রিটার্ন এন্ট্রির জন্য ই-ভ্যাট সিস্টেম এ হার্ড কপি রিটার্ন এন্ট্রি নামে নতুন সাব মডিউল সংযোজন করা হয়েছে। এর ফলে জরিমানা ছাড়াই অনলাইনে রিটার্ন সংযুক্তির সুযোগ থাকছে। এনবিআর বলছে, ভ্যাট কর্মকর্তাদের মাধ্যমে ডেটা এন্ট্রি করার ক্ষেত্রে ভুল হলে এর দায়িত্ব নির্ধারণে জটিলতা তৈরি হয়। অনলাইনে জমা দেওয়ায় এসব জটিলতা এড়ানো যাবে। বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎসের একটি প্রবাসী আয় বাড়লেও পণ্য রফতানি আয়ে এখন নেতিবাচক ধারা। 5 মাস ধরে রফতানি কমছে। শীর্ষ 5 খাতের রফতানি কমায় চলতি অর্থবছরের প্রথমার্ধে দেশের সামগ্রিক পণ্য রফতানি কমেছে প্রায় 2%। রফতানিকারকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক আরোপের পর বাড়তি ক্রয়াদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছিল সেটি পাওয়া যায়নি। উল্টো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতেও প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে। প্রতিবেশী ভারত বিধিনিষেধ আরোপ করায় সে দেশেও রফতানি নিম্নমুখী। আবার দেশেও ব্যাংক খাতের কড়াকড়িতে অনেক রফতানিকারক সংকটে পড়েছে। গ্যাস বিদ্যুতের সংকটের পাশাপাশি সেবা মূল্য বৃদ্ধির কারণেও ব্যবসার খরচ বেড়েছে। সব মিলিয়ে পণ্য রফতানি খাত এখন চাপের মুখে। ইপিবির তথ্যানুযায়ী চলতি অর্থবছরের জুলাই ডিসেম্বরের সময়ে বাংলাদেশ থেকে 2,400 কোটি মার্কিন ডলারের পণ্য রফতানি হয়েছে। এর আগের অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল 2,453 কোটি ডলারের পণ্য। মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে শহরের বেউথা ও জরিনা কলেজ মোড় এলাকায় এই অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় কয়েকটি দোকানে এলপিজি গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ মেলে। এছাড়া পাইকারি দোকান থেকে ভাউচার ছাড়াই খুচরা দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণও মেলে। এসব অভিযোগে কয়েকটি দোকান মালিককে নগদ টাকা জরিমানা করা হয়। এলপিজির দাম নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা। সকাল থেকেই আমরা গ্যাসের যে খুচরা এবং পাইকারি পর্যায়ে মনিটরিং করছি। তো আমাদের কাছে বেশ কিছু অভিযোগ ছিল। 2টা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে 1.5 লাখ টাকা জরিমানা করেছে এবং সতর্ক করেছি যাতে সরকার নির্ধারিত দামে তারা এই গ্যাস আজকে থেকে এটা বিক্রয় শুরু করে। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত বাণিজ্য মেলায় শীতের কারণে ক্রেতা সমাগম কম। দেশি বিদেশি স্টলে পসরা সাজিয়ে অপেক্ষা করছেন বিক্রয় কর্মীরা। বলছেন, মেলার শুরুর দিকে ক্রেতারা চেয়ে
দর্শনার্থীদের আনাগোনা বেশি থাকে। মেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 850 পুলিশ ও আনসার সদস্য রয়েছে। আলোকসজ্জার পাশাপাশি অনেক স্টলের সৌন্দর্য বর্ধনের কাজও চলছে। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলছে। সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকছে রাত 10টা পর্যন্ত। বিশ্ব রোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল 8টা থেকে 200টির বেশি ডেডিকেটেড শাটল বাস রাখা হয়েছে। পোল্ট্রি খাতের বিকাশে দরকার সমন্বিত উদ্যোগ। সুস্থ মৎস্য ও প্রাণী সম্পদ খাত তৈরি করা গেলে বাড়বে কর্মসংস্থান। গ্রামীণ জীবিকা নিশ্চিত হলে কমবে দারিদ্র্য। 3 দিনের ষষ্ঠ আহকাব আন্তর্জাতিক এক্সপোর আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে এমন তাগিদ দেয়া হয়। সকালে জাতীয় প্রেস ক্লাবে উদ্যোক্তারা জানান, সুস্থ প্রাণী সমৃদ্ধ জাতি এই স্লোগানে এবারের মেলায় গুরুত্ব পাবে প্রাণী স্বাস্থ্য, মৎস্য প্রাণী সম্পদ খাতের উদ্ভাবন, বিনিয়োগ ও টেকসই সমৃদ্ধির দিক। রাজধানীর আইসিসিডিতে আগামী 8 থেকে 10 জানুয়ারির মেলায় 14টি দেশের 128টি বিদেশি স্টল ও 65 জন আন্তর্জাতিক প্রদর্শক অংশ নেবে। থাকছে দেশীয় একাধিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। মেলার উদ্বোধন করবেন মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। তীব্র ঠান্ডায় ক্ষতির মুখে পড়েছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোরো ধানের বীজতলা। টানা কয়েকদিন ধরে সূর্যের আলো না থাকায় বিবর্ণ হয়ে পচন ধরতে শুরু করেছে সদ্য রোপণ করা চারাগুলোতে। নানা ওষুধ প্রয়োগ করেও কোনো লাভ হয়নি। এতে আসন্ন মৌসুমে বোরো উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। বেশ কিছুদিন ধরে তীব্র শীতের কবলে দেশ। এর বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে। টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা না মেলায় দিনাজপুরের হিলিতে নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। কিছুদিন পরেই শুরু হবে বোরো রোপণ। সে লক্ষ্যে বীজতলা তৈরি করেছিলেন কৃষক, কিন্তু বেশিরভাগ চারা হয়ে পড়েছে বিবর্ণ। বালাইনাশক প্রয়োগ করেও মিলছে না সুফল। এগুলো যদি আমরা আবাদ করতে না পারি তাহলে আমরা সংসার চালাবো কি করে, খাবো কি করে? আমরা কোকড়া লাগে আছে। হ্যাঁ, এই বীজ যদি না হয় শেষ কৃষকের। উপায়ন্তর না পেয়ে অনেকেই আবার নতুন করে বীজতলা তৈরি করছেন। তাতে বাড়ছে খরচ, অন্যদিকে পিছিয়ে যাচ্ছে আবাদের সময়। এতে উৎপাদন ও ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষি। কিভাবে আবাদ হবে সেটা বলা যাচ্ছে না। হতে পারে এখন বীজ আবার আলাদা করে আবার নিয়ে আসতে হবে। কিভাবে কি হবে না হবে সেই উপর মালিক জানে। আমরা কিভাবে জমি গাড়বো সেই চিন্তা তো করতেছি। কুয়াশা ও ঠান্ডা থেকে বীজতলা রক্ষায় স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখা ও ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আমাদের যেটা নির্দেশনা থাকবে যে আপনাদের আদর্শ বীজতলা করার, তাহলে সেখানে প্রতিনিয়ত আসলে ড্রেনে পানি থাকবে। যে যখন আসলে টানা 3 থেকে 4 দিন সূর্যের আলো দেখা যায় না, ওই সময়টাতে দেখা গেলো যদি একটু রশি টানা দিয়ে দেওয়া হয় এবং আমাদের রাতের বেলায় আসলে বীজতলাটাকে কিছুক্ষণের জন্য শিশিরটাকে যদি ছোঁয়ানো যায়, তাহলে সেটা আসলে বীজতলার জন্য খুবই উপকারী। চলতি মৌসুমে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় 396 হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করা হয়েছে। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। নিবিড় পরিচর্যা আর আধুনিক কৃষি পদ্ধতিতে বিদেশি ফল চাষে দৃষ্টান্ত গড়েছেন রাজবাড়ীর আপন 3 ভাই। রামকান্তপুর ইউনিয়নের 10 একর মিশ্র ফল বাগানে এবার কমলার ফলনে বেশ লাভবান হয়েছেন তারা। প্রতিটি গাছে ধরেছে গড়ে 20 কেজির বেশি ফল। বাগানের প্রায় প্রতিটি গাছেই ঝুলছে রসালো সুস্বাদু ফল কমলা। এই মিশ্র ফল বাগানটির মালিক 3 ভাই। করোনাকালীন বিকল্প আয়ের উৎস হিসেবে রাজবাড়ীর রামকান্তপুরে প্রায় 10 একর জমিতে কমলা সহ বিভিন্ন ফল চাষ শুরু করেন তারা। অনলাইনেই বাগান গড়ার প্রাথমিক তথ্য শিখেছেন তারা। চাষ থেকে শুরু করে পরিচর্যার যাবতীয় কাজ নিজেরাই করে থাকেন। সেই বাগানে এখন প্রতিটি গাছেই প্রায় 20 কেজির বেশি ফল ধরে। বিষমুক্ত এবং সুস্বাদু হওয়াতে বাগান থেকেই সরাসরি বিক্রি হয়ে যায়। গড়ে বছরে তাদের লাভ থাকে 5 থেকে 6 লাখ টাকার মতো। বাজারে যে ফলটা আমরা মূলত পাই ওইটাতে ফরমালিন থাকে, আর এই ফলটা আমরা গাছ থেকে সরাসরি তুলে নিয়ে খাইতে পারতেছি, একদম ন্যাচারাল। ফলগুলি আমরা কিনি, ফলগুলি খুবই সুস্বাদু ও কোনো মেডিসিন ব্যবহার করে না। আমি যে সেদিনও নিয়েছিলাম 5 কেজি, যে আজকে নিতে আসি 10 কেজি। শুধু ফলন নয়, এখন নিজস্ব উপায়ে উৎপাদন করছেন কমলা, মালটা এবং আঙ্গুরের চারাও, যা জেলা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। 3 ভাই একটা সিদ্ধান্ত নিলাম যে ফলের বাগান করব। তা আমরা খুব দ্রুত পরিষ্কার করে এটা ফলের বাগান করছে 5 বছর যাবত। তা এর ভিতরে 1 বছর পরেই ফল আসছে
4 বছর যাবত ভালো দিন দিন ভালো ফল আসতেছে। বর্তমান কমলাটাই হারভেস্ট করতেছি। মালটা কিছুদিন আগে থেকে শুরু করছিলাম, এখন সামান্য পরিমাণ আছে। এখন কমলার ফুল সিজন, কমলা এখন ব্যাপক বিক্রি করতে। উপজেলা কৃষি অফিসার বলছেন, দিন দিন জেলায় মিশ্র ফল বাগানের চাষ বৃদ্ধি পাচ্ছে। বাগানীরা ফল চাষে আগ্রহী হলে যেমন বেকারত্ব কমবে, ঠিক তেমনি পূরণ হবে পুষ্টির চাহিদাও। বিভিন্ন উদ্যোক্তা এই পেশাতে সম্পৃক্ত হয়, তাহলে আমাদের বেকারত্ব লাঘব হবে এবং ফলের যে পুষ্টি চাহিদা সেটি আমাদের পূরণ হবে। এখানে মিশ্র ফল বাগান, এখানে বিভিন্ন পদের ফল বাগান আছে। এখন বর্তমান যে মৌসুমে এখন মালটা এবং কমলা আছে। রাজবাড়ী সদর উপজেলার 15টির মতো বড় মিশ্র ফল বাগান রয়েছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের হাতে বন্দী হওয়ার পর বিশ্ববাজারে তুঙ্গে পৌঁছেছে স্বর্ণ ও রূপার দাম। সোমবার সকালে এশিয়ার বাজারে স্বর্ণের দাম প্রায় 1.8% বেড়ে পৌঁছায় আউন্স প্রতি $4,408, আর রূপার দাম বেড়েছে প্রায় 3.5%। ভূরাজনৈতিক অস্থিতিশীলতার মাঝে বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে বেড়েছে মূল্যবান এসব ধাতুর মূল্য। অন্যদিকে খুব একটা পরিবর্তন হয়নি অপরিশোধিত তেলের দাম। শুরুর দিকে ওঠানামা থাকলেও কিছুক্ষণের মধ্যে কিছুটা কমে আসে দাম। ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপে তেল সরবরাহে প্রভাব ফেলবে কিনা তা নিয়ে শঙ্কায় ছিলেন বিনিয়োগকারীরা, তবে বাস্তবতা ছিল বেশ ভিন্ন। এছাড়া এশিয়ার শেয়ার বাজারের সূচকগুলোর বেশিরভাগই ছিল ঊর্ধ্বমুখী। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারেও ছিল একই চিত্র। বছরের প্রথম লেনদেনের দিনে জাপানের নিক্কেই 225 সূচক বেড়ে গেছে 2.6%। দক্ষিণ কোরিয়া, হংকং ও চীনের প্রধান শেয়ার সূচকগুলোও ছিল ঊর্ধ্বমুখী। রাশিয়ার তেল আমদানির বিষয়ে আবারও ভারতকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়াদিল্লি যদি এভাবে রুশ তেল কিনতেই থাকে, তাহলে ভারতের পণ্যের উপর আরও বাড়তি শুল্ক আরোপ করা হতে পারে বলে হুমকি দিয়েছেন তিনি। একই সঙ্গে ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি খুব ভালো মানুষ মনে করেন এবং মোদী জানতেন যে তিনি খুশি নন এবং এই কারণে ভারত তাকে খুশি রাখতে চায়। রোববার এয়ারফোর্স ওয়ানে এক বিবৃতিতে এই তথ্য জানান ট্রাম্প। নতুন এই সতর্কবার্তা এসেছে এমন সময়ে যখন রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি বাণিজ্য নিয়ে ওয়াশিংটনের নজরদারি বেড়েছে। তবে ভারত দাবি করছে দেশের জ্বালানি নিরাপত্তার জন্য এসব তেল আমদানি প্রয়োজন। দর্শক, এই ছিল বিজনেস টুডের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।